আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আদালত কর্তৃক ফেরারি ঘোষিত কোনো আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। জোটবদ্ধ নির্বাচন হলেও ব্যক্তির নিজস্ব দলের প্রতীক ব্যবহারের বিধান ও ভোটার প্রতি ব্যয়ের বিধান বাড়িয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গত 3টি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 সালের সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার বলেন, ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য এবং বিনা ভোটে নির্বাচন ঠেকাতে না ভোট ফিরিয়ে এনেছে কমিশন। প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন প্রস্তাব 2025-এ নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ঘোষিত দল, আদালত কর্তৃক ফেরারি আসামি, দল ও ব্যক্তির নির্বাচনী ব্যয় জানাতে হবে ইসিকে। ভোটার সংখ্যা বেশি থাকলে 25 লাখের বেশি খরচ করা যাবে। 50 লাখ টাকা কোনো দল অনুদান হিসেবে নিতে পারবে, তবে সেটি ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না কোনো ব্যক্তি, না ভোটের সঙ্গে তার লড়াই করতে হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হলেও পদ বাতিল হতে পারে। জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কমিশনকে তথ্য দিতে হবে প্রার্থীকে। রিটার্নিং অফিসার আসনের ভোট স্থগিত বা বাতিল করতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের ভোট বাতিল করতে পারবেন। ভোট কেন্দ্রে সাংবাদিকদের চলাচল সীমিত করা হবে। কেউ নির্বাচনী আইন ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড। নির্বাচন কমিশনার বলেন, আগের মতো পক্ষপাত দুষ্ট নির্বাচন হতে দেয়া হবে না। সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। তিনি বলেন, পুলিশ র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনী, কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে এটার একটু নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এসপি এবং ওসির বদলি লটারির মাধ্যমে হলেও ডিসি ও ইউএনওর ক্ষেত্রে তা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। আর আসছে নির্বাচনে প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সকালে সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শকের সাথে বৈঠক শেষে এসব বলেন তিনি। নির্বাচনের আগে নতুন 2000 পদোন্নতি দিয়ে আরও 2000 এএসআই নিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। দেশের রাজনীতিতে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন আলোচনা, তবে সব ছাপিয়ে দেশ জুড়েই মূল আলোচনা আগামী জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো এএসআই পদে 2000 জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে পুলিশ বাহিনীতে। আইন ও বিধি মেনে সেই প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন পুলিশের মহাপরিদর্শক। সিনিয়র সচিবের সাথে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের আগে এএসআই পদে মোট 4000 জনকে নিয়োগ দেওয়া হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। এ সময় তার কাছে প্রশ্ন ছিল, নির্বাচনী দায়িত্ব পালনে এই নিয়োগ যথেষ্ট কিনা। আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম। আর আগামী নির্বাচনকে সবার সামনে মডেল নির্বাচন হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রশাসন কাজ করছে বলে জানান জনপ্রশাসন সচিব। বলেন, বিগত 3টি নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে দায়িত্ব পালন করা হয়েছে, এবার তা আর হবে না। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে
তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। কখনো কোনো দিন লটারির মধ্যে সিভিল সার্ভিসে পোস্টিং হয়নি, এখনও হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী নির্বাচন কমিশনই প্রশাসনের রদবদল করবে বলেও জানান সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন। শ্রম বিষয়ে নিয়োজিত একটি জাপানি সংসদীয় প্রতিনিধি দল বাংলাদেশের কারখানাগুলিতে উন্নত কর্মপরিবেশের প্রশংসা করেছেন, পাশাপাশি আরও অগ্রগতির জন্য কাজ করার উপর জোর দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার জাপানি সংসদ সদস্যদের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে জাপানের সাংবিধানিক গণতান্ত্রিক দলের মহাসচিব এবং কাউন্সিলরদের হাউস সদস্য মিচিহিরো ইশিবাশি বাংলাদেশের শ্রম অধিকার পরিস্থিতির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে প্রশংসা করেন এবং বছরের পর বছর ধরে সহযোগিতার জন্য দেশটিকে ধন্যবাদ জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। বুধবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিদায়ী রাষ্ট্রদূত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও AZM জাহিদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে আজ এই আদেশ দেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বহাল থাকল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাস, চলছে প্রার্থীদের জোর প্রচারণা। এরই মধ্যে এক রিটের প্রেক্ষিতে গত সোমবার সেই নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই দিনে সেই আদেশ স্থগিত করে চেম্বার আদালত। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যায়। শুনানিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, যে প্রার্থী রিটটি করেছেন তার সেই এখতিয়ার নেই। সঠিক সময়ে যেসব জায়গায় অভিযোগ করতে পারত তা না করে হাইকোর্টে রিটটি করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। তাই তিনি হাইকোর্টের আদেশটি স্থগিত চান। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। জিএস প্রার্থী SM ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে ছিলেন। যে অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটটি করা হয়েছিল তা চলতে পারে না বলে আদালতে যুক্তি তুলে ধরেন ফরহাদের আইনজীবী। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। শুনানিতে রিটকারের আইনজীবীরাও নির্বাচন স্থগিত চাননি। তারা ফরহাদের প্রার্থিতা বাতিল এবং হাইকোর্টের আদেশের কিছুটা পরিমার্জন চেয়েছিলেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন হতে বাধা নেই, আপিল বিভাগের এমন রায়কে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নির্বাচনের প্রার্থীরা। রায়ের পরপরই উৎসব মুখর পরিবেশে পুরোদমে প্রচারণা শুরু করে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে নারী প্রার্থীকে কটূক্তি করায় আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে ডাকসু নির্বাচন নিয়ে জটিলতা কেটে যাওয়ায় আবারও
প্রচার প্রচারণায় সরগরম হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আদালতের এমন রায়কে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও ভোটাররা। আদালতের এই রায়কে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা সহজে মেনে নেবে না, তো তাদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। যারা জলঘোলা করার চেষ্টা করছে, যারা নতুন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদেরকে 9 তারিখে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। রায়কে ইতিবাচক বললেও নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রই শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন শিক্ষার্থীরা রুখে দেবে। জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল, একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং ফিল্ড, সেটি যেন এনশিওর হয়, এমন একটি পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে, যেখান থেকে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহী হবে। আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাচ্ছি। শিক্ষার্থীদের এই অধিকারকে হরণ করতে চান, বানচাল করতে চান, আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। শিক্ষার্থীরা ব্যালটে আপনাদের জবাব। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবারও স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগাতার সাইবার বুলিংয়ের অভিযোগ এনেছেন। সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন। একই সঙ্গে ছাত্র শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে আরও বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবির ও জামায়াতকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে। রাকিব আরও বলেন, ছাত্র শিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কারণে ছাত্র শিবিরের এক গুপ্ত সদস্য তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছেন। যেসব দেশ গণ অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচনের দিকে যেতে পেরেছে তারা ভালো করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আরও অনেক আগেই নির্বাচন দেওয়া উচিত ছিল। রাজধানীর একটি হোটেলে স্কুল অব লিডারশিপ ইউএসএ আয়োজিত জুলাই পরবর্তী রাজনৈতিক ভাবনা ও বাংলাদেশ কোন পথে শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি বলেন, প্রতিদিন শঙ্কার মধ্যে আছে বিএনপি, কারণ নির্বাচনের পর 6 মাসের মধ্যে স্বস্তি না দিতে পারলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বড় বড় প্রকল্প নিয়ে লুটপাটের রাস্তা তৈরি না করে বরং বাজেটের টাকা দেশের মানুষের উপর বিভিন্ন খাতে বিনিয়োগ করবে বিএনপি, কারণ মানুষের হাতে টাকা থাকলে মানুষ খরচ করবে আর এতেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও মতামত দেন বিএনপির এই নেতা। যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার বিকেলে পল্টন মোড়ে অবস্থান নিয়ে 1 ঘণ্টা সড়ক অবরোধ শেষে বিজয়নগরের আলরাজি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশ করে কর্মসূচি শেষ করে তারা। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার করতে হবে। ঘোষণা দেন আগামী 5 সেপ্টেম্বর বিকেল 3টায় শাহবাগ মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সংহতি সমাবেশের। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হলো, তিনি কি করলেন? তার কাজ কি? তিনি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে? এখনো পর্যন্ত
তিনি কোনো বক্তব্য দেননি। এমনকি সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি। তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে, এই হামলার নির্দেশদাতা এই স্বরাষ্ট্র উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। এদিকে নূরকে দেখতে গিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানান, নূরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এই সময় নূরের উপর হামলার ঘটনা সরকারের কোনো না কোনো পর্যায়ের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই এই হামলার নির্দেশদাতাদের খুঁজে বের করাও সরকারের দায়িত্ব বলে জানান তিনি। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে চরম নিন্দনীয় এবং রহস্যজনক হামলা চালিয়েছে তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই আক্রমণের দায়িত্ব সরকার নিতে পারে না, কারণ এই সরকারের নির্দেশেই এই হামলা হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশে। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ সেই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি জানতে চায় যে এই আক্রমণের পেছনে উস্কানিদাতা কারা ছিলেন এবং নির্দেশদাতা কারা ছিলেন। নূরের শারীরিক অবস্থা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত, দেশেই তার চিকিৎসা সম্ভব। তবে ফলো আপের জন্য দেশের বাইরে যাবেন কিনা তা পরিবারের সিদ্ধান্ত বলে জানান তিনি। স্টেবল আছেন এবং ওনার উন্নতি হচ্ছে এবং যেটুকু যে নার্জাল বোন ফ্র্যাকচার অথবা ম্যাক্সিলার ফ্র্যাকচারের ক্ষেত্রে জাস্ট মানে এই ট্রিটমেন্ট যেটা চলছে এটা কন্টিনিউ করলেই মানে কনজারভেটিভ ট্রিটমেন্টেই উনি আস্তে আস্তে ভালো হয়ে উঠবেন। বোর্ডের রিকমেন্ডেশন হচ্ছে উনি যে নেক্সট ফলো আপ করবেন, নেক্সট ফলো আপটা উনি চাইলে বাংলাদেশেও করতে পারেন, বাইরেও করতে পারেন, উনি যদি ইচ্ছা করেন। এই মুহূর্তে তার চিকিৎসার পাশাপাশি বিশ্রাম প্রয়োজন, নতুন করে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করারও অনুরোধ জানান তিনি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস আবুধাবির সহযোগিতায় আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের করণীয় বিষয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শারজার বাংলাদেশ সমিতির হলরুমে প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। সংগঠনের সহ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকে মূল বিষয়বস্তু নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি এস.এম. মোদাচ্ছের শাহ। প্রবাসীদের কাছে আমাদের এই মেসেজটি পাঠানো দরকার যে বাংলাদেশিদের ইমেজ বিদেশের মাটিতে, পার্টিকুলারলি সংযুক্ত আরব আমিরাতে আমরা এখন যে অবস্থায় আছি তাতে ইমেজ বাড়ানোর জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে আগে নিজেকে সংশোধন করতে হবে। সোশ্যাল মিডিয়ার বিষয়টাতে যাতে আমরা একটু সচেতন থাকি, একটু ব্যক্তিগত বা অন্যান্য যে জায়গায় মিথ্যা তথ্য না ছড়ানো, বিষেধগার না করা একজন আরেকজনের বিরুদ্ধে, সেই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল করি। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই মিটিংয়ের যে মানে মূল টার্গেটটা, এই টার্গেট এই রুমের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। এটা ওয়াদা করব আমি, বাংলাদেশ প্রেস ক্লাব সবসময় দেশ ও প্রবাসীদের পক্ষে যে কোনো ভালো কাজে বাংলাদেশ প্রেস ক্লাব আপনাদের সাথে থাকবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।